আসসালামু আলাইকুম শিক্ষার্থীরা, কেমন আছো? আশা করি তোমরা ভালো আছো। আমাকে আল্লাহ তাআলা ভালো রাখছে। এখন আমি তোমাদের নবম দশম শ্রেণীর জীববিজ্ঞান বিষয় অধ্যায় 13তম এর পার্ট 1 এর প্লাস্টিক তন্ত্র সম্পর্কে আলোচনা করতে যাচ্ছি। বাস্তুতন্ত্র প্রথমে আসি। বাস্তুতন্ত্র হলো জীব ও জড়ের মধ্যে পারস্পরিক যে আন্তঃসম্পর্ক, একে বলা হয় বাস্তুতন্ত্র। তাদের সঙ্গে বলে একটি সুনির্দিষ্ট পরিবেশে জীব ও জড়ের মধ্যে যে পারস্পরিক আদান প্রদান, ক্রিয়াকলাপ ইত্যাদির মাধ্যমে পরিবেশে যে তন্ত্র গড়ে ওঠে তাকে বলা হয় বাস্তুতন্ত্র। আর এই বাস্তুতন্ত্র তন্ত্রকে প্রধানত 3 ভাগে ভাগ করা যায়। এক হলো জড় উপাদান, দুই নম্বর হলো ভৌত উপাদান, তিন নম্বর হলো জীবজ উপাদান। বাস্তুতন্ত্রের প্রধান 3 ভাগে ভাগ করা যায়। এক হলো জড় উপাদান, ভৌত উপাদান আর হলো জীবজ উপাদান। আর এই জড় উপাদানকে আবার 2 ভাগে ভাগ করা যায়। এক হলো অজৈব উপাদান, অজৈব আর হলো জৈব। আর ভৌতই। তাহলে অজৈব উপাদান আর জৈব উপাদান সম্পর্কে এখন আমরা জানব। অজৈব উপাদান হলো মাটি, পানি, বায়ু এর মধ্যস্থ খনিজ পদার্থ, অর্থাৎ যেসব পদার্থ কোনো জীবদেহ থেকে আসেনি, বরং জীবদেহ উদ্ভবের আগে থেকেই পরিবেশে ছিল, তাদেরকে বলা অজৈব উপাদান। যেমন হলো নাইট্রোজেন, ফসফরাস, সালফার, কার্বন ডাইঅক্সাইড ইত্যাদি। এগুলো অজৈব উপাদান। আর জৈব উপাদান হলো যেসব উদ্ভিদ, প্রাণী, জীবদেহ, মৃতদেহ থেকে বস্তুতন্ত্রে যেসব উপাদান যোগ হয়েছে তাকে বলা হলো জৈব উপাদান। জৈব উপাদানকে সাধারণত হিউমাস নামে অভিহিত করা হয়। আর হিউমাস উদ্ভিদের একটা সার, আর এটা প্রচুর পরিমাণ মাটিতে যোগ করার ফলে উদ্ভিদগুলো আর সুন্দর হয়। একে বলা হলো জড় উপাদানকে অজৈব উপাদান, জৈব উপাদান। আর ভৌত উপাদান হলো যে পরিবেশে সূর্যালোকের পরিমাণ, বায়ুর আর্দ্রতা, তাপমাত্রা, বায়ু প্রবাহ, সমুদ্র বেশের উচ্চতা, তারপরে গভীরতা ইত্যাদির উপর পর্যালোচনা করে এগুলা ভৌত উপাদান বাস্তুতন্ত্রের নামায় প্রবাহিত করে। তারপরে জীবজ উপাদান যেগুলা বাস্তুতন্ত্রের সক্রিয় উপাদান, এগুলো জীবজ উপাদান। এগুলো বিভিন্নভাবে কাজ করে পরিবেশে নানা পরিবর্তন সাধন করে। আর জীবজ উপাদানকে প্রধানত 3 ভাগে ভাগ করা যায়। জীবজ উপাদানকে 3 ভাগে ভাগ করা যায়। এক হলো উৎপাদক, 2 হলো খাদক, 3 হলো বিয়োজক। জীবজ উপাদান হলো বস্তুতন্ত্রের সক্রিয় উপাদান। আচ্ছা, একে 3 ভাগে ভাগ করা যায়। এখন উৎপাদক, খাদক, বিয়োজক। এখন উৎপাদক বিষয়ে আলোচনা। উৎপাদক হচ্ছে যে সবুজ উদ্ভিদ সূর্যালোকের সাহায্যে বাতাস থেকে কার্বন ডাইঅক্সাইড ও মাটি থেকে পানি ইত্যাদির মাধ্যমে যে সালোকসংশ্লেষণ প্রক্রিয়ায় কার্বোহাইড্রেট বা শর্করা জাতীয় খাদ্য উৎপন্ন করে। আর বাস্তুতন্ত্রের প্রধান উৎপাদক হচ্ছে সবুজ উদ্ভিদ। এই সবুজ উদ্ভিদকে অটোট্রফিকে বলা হয়, তাকে বলা হয় সবুজী। উৎপাদক হলো যারা নিজের খাদ্য নিজে তৈরি করতে পারে, অন্য কোনো জীবের উপর নির্ভরশীল নয়, তাকে বলে উৎপাদক। আর খাদককে আবার 4 ভাগে ভাগ করছে।
স্তরের খাদক প্রথম স্তরের খাদক দ্বিতীয় স্তরের খাদক তৃতীয় স্তরের খাদক এবং সর্বোচ্চ খাদক। সর্বোচ্চ খাদক হলো যেগুলো জড় পরিবেশে, যেসব জড় পরিবেশে খাদক নিজে খাদ্য উৎপন্ন করতে পারে না, প্রত্যক্ষ পরোক্ষভাবে সবুজ উদ্ভিদের উপর নির্ভরশীল, একে বলে খাদক। আর এই খাদকে তিন ভাগে ভাগ। প্রথম স্তরের খাদক হচ্ছে যে সকল প্রাণী সরাসরি উৎপাদক অর্থাৎ সবুজ উদ্ভিদ খেয়ে জীবন ধারণ করে, তাদেরকে বলে প্রথম স্তরের খাদক। যেমন ঘাস ফড়িং, হাঁস মুরগি ইত্যাদি। আর দ্বিতীয় স্তরের খাদক হলো যে সমস্ত প্রাণী প্রথম স্তরের প্রাণী খেয়ে জীবন ধারণ করে, তাদেরকে বলা হলো দ্বিতীয় স্তরের খাদক। দ্বিতীয় স্তরের খাদকের মধ্যে আছে ব্যাঙ, শিয়াল। আর তৃতীয় স্তরের খাদক হলো যে সমস্ত প্রাণী দ্বিতীয় স্তরের খাদক খেয়ে জীবন ধারণ করে, তাদেরকে বলে তৃতীয় স্তরের খাদক। যেমন হলো বাঘ। আর এই তৃতীয় স্তরের খাদক আরেকটি প্রকৃতিতে এমন একটি প্রাণী আছে যে প্রাণী জীবিত জীবজন্তুর মাংসের চেয়ে মৃত জীবজন্তুর মাংসকে বেশি পছন্দ করে, তাকে বলা হলো ধাঙর। যেমন হলো শৃগাল, শকুন ইত্যাদি। আর মানুষ হলো তিন শ্রেণীর খাদকের উপরেই খেয়ে জীবন ধারণ করে, এই জন্য মানুষকে বলা হলো সর্বভোগ। দ্বিতীয় নম্বর হলো বিয়োজক। বিয়োজক হলো ব্যাকটেরিয়া, ছত্রাক ইত্যাদি পরিবেশের সাথে মিশে উদ্ভিদকে পুষ্টি প্রদান করে। এই পুষ্টি উপাদান এইভাবে তাদের এই অন্য জীবগুলা বিভিন্ন পরিবেশে বেঁচে থাকে। আর এই বেঁচে থাকার মাধ্যম দিয়ে যে তাদের জীবন চক্র সম্পন্ন হয়। তাই আমরা বস্তুতন্ত্র সম্পর্কে অনেক কিছু জানলাম। বস্তুতন্ত্র প্রধানত তিন ভাগে ভাগ করে দেখা হলো জড় উপাদান, ভৌত উপাদান, জীবজ উপাদান। আর জড় উপাদানকে দুই ভাগে ভাগ করা অজৈব, জৈব। আর ভৌত উপাদান আছে। আর জীবজ উপাদান প্রধানত তিন ভাগে: উৎপাদক, খাদক, বিয়োজক। আবার এই খাদককে আবার চার ভাগে ভাগ করে দেখা হলো প্রথম স্তরের খাদক, দ্বিতীয় স্তরের খাদক, তৃতীয় স্তরের খাদক, সর্বোচ্চ খাদক। তো পরবর্তী ক্লাসে পরবর্তী পাঠ সম্পর্কে আমরা আলোচনা করব। আজকের মতো আমার বিদায়। আসসালামু আলাইকুম।